দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, বেড়ি বাঁধে মিলেছে ক্ষতবিক্ষত মরদেহ। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি স্বজনদের। আমার ভাইয়ের সাথে ওনার সাথে একটু ভাগ বিতণ্ড হয়েছিল আজকে থেকে 15 দিন আগে। তো ওই ভাগ বিতণ্ড থেকে আমার ভাইকে মেরে ফেলার এই প্রস্তুতি নিচ্ছে। দেশে করদাতাদের মধ্যে অর্ধেকও জমা দেয়নি রিটার্ন। খুব শিগগিরই দেয়া হবে নোটিশ। আগামী অর্থ বছর থেকে নতুন নিয়ম চালুর কথা জানালেন এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রামে মশলার বাজারে অস্থিরতা, সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। আমদানি খরচ বৃদ্ধি ও যোগান স্বল্পতাকে দুষছেন ব্যবসায়ীরা। ডলার সংকট আর জ্বালানি পরিবহন সেক্টরে একটা অস্থিরতা, যুদ্ধ বা এই আমদানির যে সংকট সেটি যদি দীর্ঘায়ী হয় তাহলে আগামী ঈদ উল আজহা উপলক্ষে যে মশলার যে চাহিদা সেটি অনেকাংশে ঘাটতি থাকবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেড়ি বাঁধে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে মোহাম্মদ শামীমের মরদেহ, আর বাইরে অশ্রুসিক্ত স্বজনরা। তাদের দাবি, স্ত্রীকে নিয়ে বুধবার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন শামীম। রাতে কে বা কারা ফোন করে সীতাকুণ্ডের মুরাদপুরে গোলাবাড়িয়া তালতলা বেড়ি বাঁধে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি কুপিয়ে ও পায়ের রক কেটে হত্যা করে। যিনি আমার ভাইকে মেরেছে উনি ওই এলাকার ইয়াবা ব্যবসায়ের গডফাদার। আমার ভাইয়ের সাথে ওনার সাথে একটু ভাগ বিতণ্ড হয়েছিল আজকে থেকে 15 দিন আগে। তো ওই ভাগ বিতণ্ড থেকে আমার ভাইকে মেরে ফেলার এই প্রস্তুতি নিচ্ছে। নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার 9 নম্বর শিবপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কৃষিকাজ করতেন। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। জড়িতদের চিহ্নিত করে শাস্তি চান তারা। এটা আমি সুস্থ বিশ্বাস, এটা মেনে নেওয়ার মতো ঘটনা না। এটা আমি অন্তত ভালো ছিল আমার সম্বন্ধেটা। কারো মার বুকজন খালি হয় না, এরকম ধরনের কারজন না হয়, এটা সুস্থ বিচারটা চাই। এরকম একটা ভালো মানুষকে এরকম করি মারা আমরা অসম্ভব মেনে নিতে পারছি না। সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আমরা দুজনকে আটক বলতে জিজ্ঞাসাবাদ নিয়ে আসছি। তারা অনেকে বলে তারা এই ঘটনার সময় ছিল। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এর আসামির সাক্ষী আমরা তদন্ত দেখতেছি, খোঁজ খবর নিচ্ছি। আমরা আমাদের আইনগত যে ব্যবস্থা নিচ্ছি, কাজ করছি সেগুলো আমরা। নিহত শামীমের বাড়ি সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ শিবপুরে। স্ত্রী ছাড়াও এক মেয়ে ও এক ছেলে রয়েছে তার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে 1,28 লাখ করদাতার মধ্যে রিটার্ন জমা দিয়েছে 45 লাখ। বাকিদের নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনায় তিনি আরও বলেন, রাজস্ব আদায় বাড়াতে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে। দেশের জনসংখ্যা এবং উপার্জনক্ষম ব্যক্তির তুলনায় করদাতার সংখ্যা কম এবং নানা কায়দায় কর ফাঁকির প্রবণতার বিষয়টি বেশি আলোচিত। চট্টগ্রাম বিভাগ ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভায় উঠে আসে বিষয়টি। এ ব্যাপারে সিদ্ধান্তের কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের 1,28,00,000 ট্যাক্স পেয়ার আছে, তার মধ্যে রিটার্ন দিয়েছে অ্যারাউন্ড 45 লাখ, বাকিরা দেয় নাই। সো তার পার্সেন্টেজে তো এটাই সত্য কথা যে বড় একটা অংশকে ট্রেস করতে পারে নাই। আসলে ট্রেস করতে পারে তা না, এনারা রিটার্ন দেন নাই। এখন আমরা ওনাদেরকে নোটিশ করা শুরু করেছি। দেন তাদেরকে খুঁজে বের করব, তাদের আয়ের উৎস খুঁজে বের করবো এবং অ্যাসেসমেন্ট করে ট্যাক্সটা আদায় করব। করের আওতা বৃদ্ধি, বন্ডের অপব্যবহার দূর করতে অটোমেশন সিস্টেম চালু এবং আগামী অর্থবছর থেকে করদাতার ব্যাংকের তথ্য সংযুক্তি করার পদ্ধতি চালুর কথা জানান এনবিআর চেয়ারম্যান। আবার বন্ডের কারণে অনেকে বলে লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই, কারণ বিদেশ থেকে এটার অপব্যবহার ব্যাপক হয় এবং এই জায়গাটাতে আমাদের সমস্যা। আগে ট্যাক্সের অফিসাররা কাস্টমসের কোনো তথ্য পেত না, ফলে ট্যাক্স পেয়াররা ফাঁকি দিতে সুবিধা হতো। এখন আমরা কাস্টমসের সকল তথ্য ট্যাক্স অফিসারদেরকে অ্যাক্সেস দিয়েছি। তারা এখন মিলিয়ে দেখবে
যে তারা কোনো আন্ডার রিপোর্টিং করলো কিনা অথবা ওভার রিপোর্টিং করলো কিনা। আগামী বছর আমরা আরেকটা বড় কাজ করব, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার যখন এই রিটার্ন দিবে তখন তাদের ব্যাংকের বেসিক ইনফরমেশনগুলো এই রিটার্নে চলে আসবে। এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি। হয়রানি ও ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরেন তিনি। আমরা একটা বড় প্রজেক্টে নিয়েছি যেখানে আমরা বলেছি রাজস্ব বোর্ড যা কিছু করবে সবকিছু ডিজিটালাইজ হবে। এটা হলে যেটা হয়, কমপ্লেনগুলো অনেক কমে যাবে, মানুষের ট্যাক্স অফিসে, ভ্যাটের অফিসে, কাস্টমস অফিসে যাওয়া লাগবে না। মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন সভায় উপস্থিত কর্মকর্তারা। এখানে ড্রাস্টিক্যালি স্যার লাইসেন্স নবায়নটা একেবারে 100 থেকে মনে করেন 10-এ পড়ে গেছে। কারোরই কিন্তু অডিট রিপোর্টটা আমরা দেখা যায় যে টেকনিক্যাল ক্যাপাসিটিকে ওকে করলাম, কিন্তু তার অডিট ক্যাপাসিটিকে আমরা নিশ্চিত করতে পারি না। এগুলো যদি স্যার একটু ডিজিটালি ফর্ম করা যায়, যে আমরা ওখানে ঢুকে ঢুকে চেক দিব, সে যদি না জমা দিয়ে থাকে বাতিল করে দিব। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স মিলনায়তনে আলাদা প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যানের কাছে কয়েক দফা সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ীরা। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। একের পর এক তেলবাহী জাহাজ আসলেও চট্টগ্রামে কাটছে না জ্বালানি তেলের সংকট। নগরীর পেট্রোল পাম্পের সামনে দিন দিন দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, এতে বিপাকে পড়ছেন অনেক কর্মজীবী। সংকটের কারণে চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ। যেগুলো খোলা সেখানেও সীমিত পরিমাণে তেল দেয় ক্ষুব্ধ গ্রাহকরা। সংকট নিরসনে এরই মধ্যে এসেছে তেলবাহী বেশ কয়েকটি জাহাজ। বুধবার রাতেও 26,000 টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি সেন্ট্রাল স্টোর নামে একটি জাহাজ। দর্শক, এ বিষয়ে আরও জেনে নেব, যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা সেটি জানতে চাই, কি বক্তব্য তাদের? শাওন, একদিকে পাম্প কর্তৃপক্ষ আসলে যেমন তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না, তারাও কিন্তু তাদের যে গ্রাহকরা রয়েছেন তাদেরকে সেই চাহিদা অনুযায়ী তাদেরকেও আসলে তারা জ্বালানি দিতে পারছেন। আপনি দেখছেন আমি যেই পেট্রোল পাম্পটিতে রয়েছি, এখানে আসলে দীর্ঘ লম্বা লাইন, সেটি আসলে কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। এবং আমরা এখানকার যারা গ্রাহকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এখানে জ্বালানি নেওয়ার জন্য। এবং তারা যে চাহিদা মতো চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ এখানে রেশনিং পদ্ধতিতে আসলে তাদেরকে জ্বালানি দেওয়া হচ্ছে, ফলে এক একটি যানকে, অর্থাৎ মোটরসাইকেল সহ অন্যান্য যে যানগুলো রয়েছে তাদেরকে একাধিক পাম্প বারবার ঘুরতে হচ্ছে। অর্থাৎ তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমন কিন্তু আসলে এই যে তাদের যে দীর্ঘ ভোগান্তি সেটিতে আসলে তাদেরকে পোহাতে হচ্ছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে তারা যেহেতু চাহিদা মতো আগের মতো তারা জ্বালানি পাচ্ছে না, সেক্ষেত্রে তারাও তাদের যে গ্রাহক তাদেরকে দিতে পারছেন না। আমরা দেখছি যে বন্দরে কিন্তু একের পর এক জ্বালানিবাহী জাহাজ কিন্তু আসছে। গতকাল রাতেও একটি অকটেন বহন করে একটি জাহাজ এসেছে, সেটি খালাসের অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে সরকার কিংবা কর্তৃপক্ষ চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং এখানকার চেষ্টা করছে সরকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। চট্টগ্রামে মশলার বাজারে ঝাঁজ বেড়েই চলেছে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মশলা জাতীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এজন্য 4টি কারণ বলছেন আমদানিকারকরা: ডলার সংকট, আমদানি খরচ বৃদ্ধি, বৈশ্বিক অস্থিরতা ও সরবরাহ স্বল্পতাকে দুষছেন তারা। ঈদুল আজহার মাস দুয়েক আগে থেকে মশলার মূল্যবৃদ্ধি প্রতি বছরের নিয়মিত চিত্র। তার উপর এবার মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এসবের প্রভাব স্পষ্ট খাতুনগঞ্জে। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে পরিবহন, সরবরাহে প্রভাব পড়ায় বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। দেশি ও ভারতীয় মরিচ কেজি প্রতি বেড়েছে 30 থেকে 100 টাকা, জিরা 15 থেকে 20 টাকা, হলুদের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে চিকন ও মোটা ডাল। প্রতি জিনিসের প্রতি 10 টাকা করে বাড়তি, 10-15 টাকা। সেটা আমার মনে হয় যানবাহন সংকট, ডিজেলের কারণে যানবাহন ডিজেল না পাওয়ার কারণে দীর্ঘ তাদের ভাড়ার বাড়তি। প্রতিদিন যে গাড়িগুলো হতো খাতুনগঞ্জে, কিন্তু আজকে দেখছেন একদম ফাঁকা। গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে, যে পোর্ট থেকে আসতো, স্থল বন্দর থেকে, এগুলো কিন্তু কমে আসতেছে। আর বিশেষ করে ইন্ডিয়াতেও কিন্তু কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। যেমন আসলে ডলার সংকট হওয়ার কারণে, ডলারের থেকে হাই রেট, সেটা তো অবশ্যই বিশ্ববাজারে আপনারা দেখতেছেন। সেটা সে তো আপনার এখন গিয়ে ওই ইন্ডিয়ার মরিচটা গিয়ে হাই রেট হয়ে যাচ্ছে।
আমদানিকারকদের দাবি ডলার সংকট এবং বৈশ্বিক অস্থিরতার কারণে আমদানি খরচ বেড়েছে কয়েক গুণ, ফলে দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। মরিচের দাম বৃদ্ধি বলতেছে, এটা আসলে ফলনটা কম হওয়ার কারণে দামটা বাড়তি। তার সাথে আছে আপনার ডলার সংকট আর জ্বালানি পরিবহন সেক্টরে একটা অস্থিরতা। হলুদের দাম বেড়েছে প্রায় 20 থেকে 25 টাকা, মরিচার দাম বেড়েছে প্রায় 25 থেকে 30 টাকায় এবং প্রায় পণ্যের দাম বেড়েছে। এবং আমরা মনে করছি যে যদি এটা যুদ্ধ বা এই আমদানির যে সংকট সেটি যদি দীর্ঘায়ী হয় তাহলে আগামী ঈদ উল আজহা উপলক্ষে যে মশলার যে চাহিদা সেটি অনেকাংশে ঘাটতি থাকবে। হঠাৎ করে মূল্যবৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। কোরবানি ঈদের আগে মশলার বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি তাদের। বেশি হলেও যখন আমার ইমার্জেন্সির দরকার, এটার জন্য আমি কম্প্রোমাইজ উইথ কম্পিটিশন করতে পারছি না। বাজার একটু জিনিসপত্রের মশলাপাতির দাম বেশি দেখতেছি এখন। মনে করেন আমরা হাত পা বাঁধা, আমাদেরকে তো খরিদ করে খেতে হবে। হয়তো আমরা যেখানে আগে 1 কেজি প্রয়োজন ছিল সেখানে আমরা এখন কি হাফ কেজি নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এতটুকু, আমরা কমাই আসতেছি, সাশ্রয়ী আমাদের নিজেরটা করতেছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৈশাখী উৎসব ঘিরে আনন্দে মুখর পাহাড়। রাঙামাটিতে 4 দিনব্যাপী উৎসবের প্রথম দিনে হয়েছে শোভাযাত্রা সহ বর্ণিল নানা আয়োজন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই উৎসব উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন সব বয়সী মানুষ। সকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ডাকডোল, বাদ্যবাজনা সহকারে এই শোভাযাত্রা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। আদিবাসী হিসেবে রাঙামাটির সহ পার্বত্য অঞ্চলের সুখ, সমৃদ্ধি, শান্তি চাই আমরা। পাহাড়ি বাঙালি সব মিলেমিশে করে আমি ভালো থাকতে চাই। বিজু চাংরাই বসু, বিজু সংগ্রাম চাংলাম ফাটা 2026 হলো, মানে এটা আমাদের একটা কি বলবো মানে ঐতিহ্য। এর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর 4 দিনব্যাপী বৈশাখী উৎসব। এবারে স্লোগান হলো জাতীয় অস্তিত্ব সংরক্ষণ এবং অপসংস্কৃতি প্রতিরোধে স্লোগান নিয়ে আমাদের এই প্রয়াস। একটা সুন্দর জাতি হিসাবে পার্বত্য বাংলাদেশ গড়ে উঠতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বৈশু, বিজু, সাংগ্রাই, বিশু, চাংক্রান, চাংলান, পাতা ও বিহু উপলক্ষে নানা আয়োজনে মুখর পাহাড়। রাঙামাটিতে 4 দিনের উৎসবে থাকছে পাহাড়িদের খেলাধুলা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী বলিখেলা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে এই বছরটা, এই দিনটা আমাদের কবে আসবে। প্রত্যেক বছর এটা পালন করে থাকি, কারণ আমরা সব সময় হচ্ছে বিজুর সময় আমরা খুবই সবাই আনন্দ হই, বিভিন্ন জায়গা ঘুরে মানুষের বাসায় গিয়ে মানে উৎসবটা পালন করি। 12 এপ্রিল সকালে রাজবন বিহার পূর্বঘাটে ফুল বাসানোর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। জুবাইর রিফাত, যমুনা নিউজ। রাঙামাটিতে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে শুরু হয়েছে সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এ বিষয়ে আরও জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, বর্ষবরণের 4 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় কি কি আয়োজন থাকছে জানতে চাই। আয়োজন করা হয়েছে, তার একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সকালবেলায়। এই রাঙ্গামাটি পৌরসভার চত্বর থেকে রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছে এক বিশাল র্যালি প্রদক্ষিণ করা হয়েছে। এই র্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্কা সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তাছাড়া আপনি জানেন যে গত 3 দিন আগে রাঙ্গামাটি শহরের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট রয়েছে সেখানে এই বিজুকে কেন্দ্র করে, অর্থাৎ বিজু, সাংরাই, বিশু এবং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে এই অনুষ্ঠানটাকে তারা উপভোগ করে থাকে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে 5 দিন ব্যাপী যে এই মেলার আয়োজন করা হয়েছে, মেলার আজকে 3য় দিন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই মেলাতে বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের লোকজন এই মেলাতে তারা আসছে এবং বিভিন্ন সবসময় তারা এখানে বীজ জমাচ্ছে। তাছাড়া সামনে আপনাকে বলে রাখি, এই
মেলাকে কেন্দ্র করে এবং এই নববর্ষকে কেন্দ্র করে পাহাড়ের যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে, বিশেষ করে 12টি এখানে উপজাতীয় সম্প্রদায় বসবাস করে, তারা স্ব ভাষায় তারা বিভিন্ন নামে তারা এই অনুষ্ঠানকে পালন করে থাকে। এটা শহরের পাশাপাশি তারা বিভিন্ন গ্রামগুলোতে বিশেষ করে উপজেলা ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক এই অনুষ্ঠানগুলো তারা করে থাকে। এবং সর্বশেষ আমরা যে পানি উৎসব বলে থাকে, যে মারমা সম্প্রদায়ের যে পানি উৎসব, এই পানি উৎসবের কে কেন্দ্র করে তারা বড় ধরনের একটি আয়োজন করে থাকে এবং এই পানি উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। যদিও বা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এই পানি উৎসবকে দিয়ে সমাপ্তি হলেও পুরো মাস ব্যাপী বিভিন্ন এলাকাতে বিভিন্ন ভাবে তারা এই অনুষ্ঠানটাকে তারা পালন করে থাকেন। তারা অনেক ধন্যবাদ শামসুল আপনাকে। নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আলোর মেলা। সিটি ব্যাংক ও সিটি আলো আয়োজিত ভিন্নধর্মী এই মেলার প্রথম দিন থেকেই জমজমাট। এক ছাদের নিচে মিলছে পোশাক, জুয়েলারি, গৃহসজ্জার সামগ্রী সহ সব পণ্য। কেউ বানিয়েছেন পোশাক, কেউ বাহারি খাবার, হোম ডেকোর বা নকশিকাঁথা। নগরীর জিসি মোড়ে আলোর মেলায় এসব পণ্য প্রদর্শন করছেন 22 জন নারী উদ্যোক্তা। কুর্তি এনেছি, ওড়না এনেছি, ড্রেস এনেছি, শাড়ি এনেছি, মোটামুটি মেয়েদের যা যা প্রয়োজন আমার আউটলেটে যা যা আছে প্রত্যেকটা থেকেই কিছু ডিজাইন আমি এখানে তুলে ধরেছি। পোশাক উপলক্ষে আমি বৈশাখী কিছু শাড়ি, জুয়েলারি, 3 পিস এবং ব্লক বাটিক যেগুলো আমি নিজে করিয়ে থাকি ওগুলি এনেছি। সিটি আলো থেকে আসলে আমাদেরকে রেগুলার একটার পর একটা বিভিন্ন কোর্সও করানো হয় এবং তারপর আমাদেরকে আবার আমাদের সাথে কানেক্ট থাকে তারা। আলোর মেলার চট্টগ্রামের সিটি ব্যাংক ও সিটি আলোর উদ্যোগে চট্টগ্রামে প্রথমবার আয়োজিত এই মেলায় এক ছাদের নিচে মিলছে নানা ধরনের সামগ্রী। প্রথম দিনে দর্শক ক্রেতাদের সাড়াও বেশ। খুবই ভালো লাগছে, ছোট পরিসরে হলো মেলাটা খুবই সুন্দর, একটু ইউনিক। একই ছাদের নিচে এত ভিন্ন ধর্মী আয়োজন, এখানে কি নেই? পোশাক থেকে শুরু করে খাবার, গহনা সবকিছু আছে। মেলায় অনেক নিত্য নতুন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেগুলো সচরাচর আমরা হয়তো খুঁজলে পাই না। নারী উদ্যোক্তাদের জন্যই ভিন্নধর্মী এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের নারী ব্যাংকিংয়ে তো সব প্রোডাক্ট আছে, তাছাড়া আমাদের স্মল ব্যাংকিং থেকে আমাদের রিফাইন্যান্স আছে, রেমিটেন্স লোন আছে, এগুলো আমাদের নারীরা এইসব ফেসিলিটিগুলো এনজয় করছে। যে সিটি ব্যাংকটি প্রথম ব্যাংক চট্টগ্রামে যারা এই ধরনের বাইরে একটা মহিলা উদ্যোক্তার জন্য ডেডিকেটেড মেলার আয়োজন করেছে। 2 দিন ব্যাপী এই মেলা শেষ হবে শুক্রবার। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।